হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 11 নিউট্রিশন সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের 11 সাজেশন সিরিজের চতুর্থ ইউনিটের 2 মার্কটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদের চতুর্থ ইউনিট থেকে যে এলএকিউ প্রশ্নগুলো থাকবে 4 নম্বরের, সেগুলোর সাজেশন ভিডিও এখনও দেওয়া হয়নি। সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক এখানে কী কী প্রশ্ন রয়েছে। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অথচ দেখতে চাও, তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের জন্য পর্ষদের কোয়েশ্চেন পেপারটাও আমি আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতেই, তো তোমরা ওই ভিডিওটা যারা দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে, আর তার সাথে সাথে ছোট্ট ছোট্ট করে উত্তরগুলোও আমি ডিসকাস করব। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, রন্ধনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলি লেখো। দেখো রন্ধনের উদ্দেশ্য কি? খাদ্যের স্বাদ বৃদ্ধি হয়, গুণমান বৃদ্ধি হয়, জীবাণু ধ্বংস হয়, পরিপাক যোগ্যতা বৃদ্ধি পায়। মানে যেহেতু সেদ্ধ করা হয় সেই কারণে সেদ্ধ জিনিস লালারসের উপস্থিতিতে সেগুলো তাড়াতাড়ি করে হজম হতে সাহায্য হয়। এছাড়া খাদ্যের মধ্যে বিভিন্ন বৈচিত্র্যতা আছে যেগুলো খাদ্য গ্রহণের ইচ্ছাটাকে বাড়িয়ে তোলে, খাদ্য গ্রহণের পরিমাণ বৃদ্ধি পায়। এই সমস্তগুলো রন্ধনের উদ্দেশ্য। রন্ধনের প্রয়োজনীয়তা কি? ওইগুলোই একটু অন্যরকমভাবে লিখবে। পাচ্যতা বৃদ্ধি করে, স্বাদ বৃদ্ধি করে, জীবাণু ধ্বংস করে। প্রয়োজনীয়তার উদ্দেশ্য অনেকটা একই রকম, তবে রন্ধনের প্রয়োজনীয়তার মধ্যে রন্ধন করলে কোনো বস্তুর গঠনের পরিবর্তন হয়, মানে খাদ্যবস্তুগুলোর গঠনশৈলীর পরিবর্তন ঘটে, কিন্তু তার পুষ্টিমূল্যটা যাতে বজায় থাকে সেই হিসাবে কিন্তু রান্না করতে হবে। কারণ পুষ্টিমূল্য যদি নষ্ট হয়ে যায় সেই খাদ্যবস্তুটা খেয়েও কিন্তু আমাদের শরীরের জন্য কোনো উপকারে আসবে না। তো সেই কারণে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই রান্নার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে যাতে খাদ্যের পুষ্টিমূল্যটা বজায় থাকে। তো সেই খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখাটাও কিন্তু রন্ধনের প্রয়োজনীয়তার মধ্যে আছে। এরপরে সংরক্ষণ হয়। খাদ্যকে যদি আমরা রান্না করে দিই অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, কাঁচা জিনিসের থেকে রান্নার সামগ্রী অনেকটা সময় ভালো থাকে। এরপরে রয়েছে দেখো রন্ধনের বিভিন্ন পদ্ধতিগুলি ছকের সাহায্যে দেখো। দেখো এটা 4 নম্বরে রয়েছে, পুরো ছকটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। রন্ধনের পদ্ধতির মধ্যে 4টে পদ্ধতি রয়েছে: সিক্ত, আর্দ্র তাপদান পদ্ধতি, শুষ্ক তাপদান পদ্ধতি, মিশ্র পদ্ধতি আর অন্যান্য পদ্ধতি। তার মধ্যে সিক্ত পদ্ধতির মধ্যে রয়েছে স্ফুটন, মৃদু আছে ফোটানো যেটাকে ধিমে আছে ফোটানো বলা হয়, ভাপে সেদ্ধ করা, ব্লাঞ্চিং, পোচিং, স্টুইং, এগুলো রয়েছে। এছাড়া উচ্চ চাপে রান্না করা, প্রেসার কুকারে আর ইনস্ট্যান্ট পটে যেগুলো রান্না করা হয়। আর শুষ্ক তাপদান পদ্ধতির মধ্যে বায়ু মাধ্যমে রন্ধন আর ফ্যাট বা স্নেহ মাধ্যমে রন্ধন। বায়ু মাধ্যমে রন্ধনের মধ্যে বেকিং রয়েছে, সেঁকা রয়েছে, ঝলসানো বা যেটাকে রোস্টিং বলা হয়, গ্রিলিং রয়েছে, কাঠের খোলায় ঝলসানো, এগুলো বায়ু মাধ্যমে। আর ফ্যাট বা স্নেহদ্রব্য যেমন সাঁতলানো হয়, ভাজা হয়, ধুমায়িত করা হয়, স্টার ফ্রাইং করা হয়, তো এগুলো। মিশ্র পদ্ধতির মধ্যে একটা রয়েছে যেটা হচ্ছে ব্রেজিং। আর ভাজার মধ্যে তোমাদের ডিপ ফ্রাইং করা হয় আর স্যালো ফ্রাইং করা হয়, এই দুটো রয়েছে। অন্যান্য পদ্ধতির মধ্যে মাইক্রোওয়েভিং করা হয়, এয়ার ফ্রাইং করা হয়, পিকলিং করা হয়, সুডিপ করা হয়, সুফিট করা হয়, ইনফ্রারেড কুকিং করা হয়। তো অনেক কিছু পদ্ধতি রয়েছে, এই পুরো পদ্ধতি ছকের সাহায্যে তোমাদেরকে দেখাতে হবে। এরপরে রয়েছে দেখো বেকিং বলতে কি বোঝো। এখানে বলেছে যে বেকিং বলতে কি বোঝো আর গুমে গুমে রান্না করাটা কি। দেখো বেকিং হলো বায়ু মাধ্যমে শুষ্ক তাপদান পদ্ধতির একটা রান্নার পদ্ধতি, যেখানে কি করা হয় উষ্ণ বায়ু দ্বারা খাদ্যবস্তুকে বেক করা হয়। এর জন্য ওভেনের প্রয়োজন হয় আর একটা পাত্রের প্রয়োজন হয়, যে পাত্রে, যেমন ধরো কেক তৈরি করার জন্য আমরা কেকের মোল্ড নিই, সেই মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দিয়ে যেটাকে ওভেনের মধ্যে ওই শুষ্ক উষ্ণ বায়ুর মাধ্যমে ওটাকে ধীরে ধীরে বেক করা হয় 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, এটাকে বেকিং বলা হয়। আর বলেছে যে গুমে গুমে রান্না করা, যেটা বলেছিলাম যে ডিমে আছে রান্না করা বা মানে যেটা তোমাদের সিক্ত তাপদান পদ্ধতির একটা পদ্ধতি, মানে সিক্ত তাপদান রান্নার একটা পদ্ধতি, যেটা মৃদু আছে ফোটানো বলা হয়। তো এখানে কি করা হয় বলেছে, যেমন এই পদ্ধতিতে খাদ্য সামগ্রীকে কি করা হয় জলীয় মাধ্যমে স্ফুটনাঙ্কের চেয়ে কম, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, তার থেকে কম তাপমাত্রা 82 থেকে 99 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঢাকা দিয়ে ধীরে ধীরে করে উষ্ণতাকে কমিয়ে ধীরে ধীরে স্ফুটনাঙ্কের নিচে নিয়ন্ত্রণ করে দীর্ঘ সময় ধরে সুসিদ্ধ করা হয়। এই রান্নাটাকেই বলা হয় গুমে গুমে রান্না করা। দেখো 5 প্রশ্ন বলেছে রন্ধন পদ্ধতির সুফলগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো রান্না করলে কি হয়, খাদ্য সামগ্রী অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, খাদ্যের মধ্যে জীবাণু ধ্বংস হয়ে যায়, খাদ্যটা লোভনীয়, বর্ণময়, আকর্ষণীয় হয়ে ওঠে এবং
আমাদের পরিপাকযোগ্যতা, খাদ্যের পরিপাকযোগ্যতা বেড়ে যায়, তার ফলে সহজে পরিপাক হয়ে যায় এবং খাদ্যবস্তু রান্নার ফলে খাদ্যবস্তু বিশেষ স্বাদ বিশিষ্ট হয়ে যায়, মুখরোচক হয় এবং খাদ্যের মানে অরুচিটা দূর হয়ে যায়। এই সমস্তগুলো কিন্তু রান্না করার সুফল। এরপরে বলা হয়েছে যে শুষ্ক তাপদান যে পদ্ধতি, এই শুষ্ক তাপদান পদ্ধতির যে কোনো দুটো পদ্ধতি আর সেই দুটো পদ্ধতির সুবিধা অসুবিধে। দেখো, শুষ্ক তাপদান পদ্ধতির একটা আমি বলেছিলাম একটু আগে, বেকিং, রোস্টিং আর যেগুলো টোস্টিং হয়, গ্রিলিং বা বয়লিং হয়, এগুলো সবই কিন্তু শুষ্ক তাপদান পদ্ধতির মাধ্যমে। যেমন বেকিংয়ের সুবিধা কি, বেকড খাদ্য সামগ্রী বাইরের দিকটা মুচমুচে হয়, ভেতর থেকে স্পঞ্জের মতো থাকে, খেতেও ভালো লাগে। বেকিং পদ্ধতিতে নানা রকম পদ তৈরি করা যায়। অসুবিধা, বেকিং পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে বিশেষ পাত্রের প্রয়োজন হয়, আর বেকিং পাত্রকে আগে থেকে উত্তপ্ত করতে হয়, প্রিহিট করে তবে কিন্তু সেটাকে রান্না করা হয়, মানে সেই পাত্রে রান্না করানো হয়। এরপরে যদি আমরা ঝলসানো বা রোস্টিং বলি, রোস্টিং পদ্ধতির সুবিধা রয়েছে। যেমন রোস্টিং পদ্ধতিতে খাদ্য সামগ্রীর পরিপাকযোগ্যতা বৃদ্ধি পায় এবং মানে পরিবেশন বা সার্ভিংয়ের পরিমাণটা বৃদ্ধি পায়। যেহেতু মানে রোস্ট করার ফলে খাদ্যটা সংকুচিত হয়ে যায়, সেই কারণে কিন্তু সার্ভিংয়ের মানে খাদ্যের পরিমাণটা বৃদ্ধি পায়। আর অসুবিধা কি, এই রোস্ট করার জন্য কিন্তু খাদ্যটাকে মনোযোগ দিয়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার খাদ্য সামগ্রীর মধ্যে প্রচুর ভিটামিন বলো, অ্যামাইনো অ্যাসিড বলো, এগুলোর অপচয় ঘটে। তো এরপরে রয়েছে দেখো শুষ্ক তাপদান পদ্ধতি, এটা বললাম। তো এরপরে রয়েছে মিশ্রণ পদ্ধতি কাকে বলা হয়। দেখো, মিশ্রণ পদ্ধতি কাকে বলা হয়, যেখানে দুটো পদ্ধতিকে মিশিয়ে মানে দুটো পদ্ধতিকে একসঙ্গে ব্যবহার করে কোনো তাদের সংমিশ্রণে কোনো রান্না করে তাকে মিশ্রণ পদ্ধতি বলা হয়। মিশ্রণ পদ্ধতির নাম ব্রেইজিং। ব্রেইজিং একটা মিশ্রণ পদ্ধতি যেখানে রোস্টিং আর স্টুইংকে একসঙ্গে ব্যবহার করা হয়। রোস্টিং আর স্টুইং এই দুটো পদ্ধতিকে একসঙ্গে ব্যবহার করে রান্না করা হয় ব্রেইজিং পদ্ধতিতে। তো এখানে বলেছে সেই পদ্ধতির সুবিধা অসুবিধা। ব্রেইজিং পদ্ধতির সুবিধা কি, ব্রেইজিং পদ্ধতিতে রান্নার ফলে রান্নার স্বাদ আর সুগন্ধ বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে রান্না করা খাদ্য সহজে হজম হয়ে যায় এবং মাংসের শক্ত খণ্ড এইগুলো রান্নার ফলে খুব নরম হয়ে যায়। আর অসুবিধা কি, দীর্ঘ সময় ধরে অল্প আঁচে রান্না করতে হয়, আর দীর্ঘ সময় ধরে তাপের সংস্পর্শে থাকায় অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। নেক্সট দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে যে প্রোটিনের ওপর উত্তাপের দুটি ইতিবাচক দুটি নেতিবাচক প্রভাব। দেখো, প্রোটিনের ওপর উত্তাপের ইতিবাচক প্রভাব কি, যেমন ডাল জাতীয় প্রোটিন যদি রান্না করা হয় তাপের প্রভাবে সেটা বেশি দেহের আয়ত্তাধীন হয়ে যায় এবং মানে দেহে শোষণ হওয়াটা সহজ হয়ে যায়, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের ইনহিবিটর জাতীয় পদার্থ থাকে যেগুলো ধ্বংস হয়ে যায় তাপের ফলে, সেই কারণে দেহের কোষগুলোতে মানে শোষণ হতে সহজ হয়। এছাড়া বিভিন্ন ধরনের পলিফেনোলিক যৌগ থাকে যেগুলো উত্তাপের প্রভাবে কমে যায়। আর নেতিবাচক প্রভাব কি, যদি মানে আর্দ্র তাপে রান্না করা হয় প্রোটিনকে, সেক্ষেত্রে হাইড্রোলাইসিস ঘটে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সরলরণিতে ভেঙে যায়। আর দানাশস্য, তৈলবীজ, প্রাণীজ খাদ্যে উপস্থিত প্রোটিনের উপর উচ্চতা প্রয়োগ করে তার বিরূপ প্রভাব দেখা যায়। তো এইগুলো নেতিবাচক প্রভাব। এরপরে রয়েছে দেখো শাকসবজি রন্ধনের আদর্শ 5টি পদ্ধতি। দেখো, শাকসবজি রন্ধনের যে 5টা পদ্ধতি, সেটা সেদ্ধ করা লিখতে পারো, ভাজা লিখতে পারো, আরও বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, তো এগুলো লিখবে। সৌরচুল্লি ব্যবহারের দুটি অসুবিধা। সৌরচুল্লি ব্যবহার, দেখো সৌরচুল্লি যেহেতু সূর্যের তাপকে কাজে লাগিয়ে সৌরচুল্লি ব্যবহার করা হয়, তো সূর্যের তাপ যদি কোনো দিন মেঘলা ওয়েদার থাকে সেদিনে কিন্তু রান্না করা যাবে না সৌরচুল্লিতে। এছাড়া সৌরচুল্লির তৈরি করার যে প্রাথমিক খরচ সেটা কিন্তু বেশি। তো এগুলো অসুবিধা। এরপরে রয়েছে দেখো, রান্নার সময় খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখতে তুমি কোন কোন সাবধানতা অবলম্বন করবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা তো রান্না করি, সেই রান্নার পুষ্টিমূল্যটা যাতে বজায় থাকে সেজন্য আমাদেরকে কি কি করতে হয়। দেখো, রান্নার খাদ্যের যাতে পুষ্টিমূল্য বজায় থাকে সে কারণে, যেমন ভাতকে যদি আমরা রান্না করতে চাই, সেই ভাতকে রান্না করার জন্য কম পরিমাণে জল দিতে হবে। আমরা সবথেকে ভালো হয় যদি ভাতের ফ্যান না ফেলা হয়, কারণ
ভাতের মধ্যে ভিটামিন বি1 বা থায়ামিন প্রচুর পরিমাণে থাকে, কিন্তু আমরা যদি প্রচুর জল দিয়ে ওই ভাতের মাঠটা ফেলে দেওয়া হয় বা ফ্যানটা ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ভিটামিন বি1টা অপচয় হয়ে যায়। তো সেই কারণে আমরা যদি ফ্যান সহ ভাতটা খাই বা এমন পরিমাণে জল দিই যাতে ফ্যানটা ভাতের মধ্যেই মরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিনটা অপচয় হয় না। এই ধরনের সাবধানতাগুলো অবলম্বন করতে হয়। শাকসবজি রান্না করলে আমরা যখন জল দেব, অল্প জল দিয়ে শাকসবজিকে সেদ্ধ করতে হবে, কারণ বেশি জল দিয়ে যদি সেদ্ধ করি তখন ওই জলটা ফেলে দিলে তার মধ্যে অনেক খনিজ পদার্থ থাকে, ভিটামিন থাকে, যেগুলো নষ্ট হয়ে যায়। আবার লেবু জাতীয় ফলকে কাঁচা খেতে হয়, কারণ এগুলোর মধ্যে ভিটামিন সি থাকে, যেগুলো উত্তাপের প্রভাবে আসলে কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া কি হয়, একই খাদ্যকে আমরা যদি বারে বারে গরম না করে পরিবেশন করি, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। সেই জন্য পরিবেশন করার আগে কিন্তু গরম করা উচিত। রান্না করার সময় খাবারে বেশি সোডা ব্যবহার করা উচিত নয়, যাতে খাদ্যের পুষ্টিমূল্য বজায় থাকে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করা উচিত এবং কম তাপমাত্রাতে রান্না করা উচিত, কারণ বেশি তাপমাত্রায় অনেক ভিটামিন থাকে যেগুলো নষ্ট হয়ে যায়। আবার গরম অবস্থায় খাবার ফ্রিজে সংরক্ষণ করা উচিত নয়। এরকম বিভিন্ন ধরনের জিনিস থাকে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হয়। এখানে পরের প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো ফুড সিনার্জি কী? ফুড সিনার্জি কী বলতে, দেখো খাদ্যের সঠিক সংমিশ্রণ দ্বারা আমরা যে প্রতিদিন খাদ্যটা গ্রহণ করি তার পুষ্টিমূল্য সহজেই বৃদ্ধি করা যায়। মানে বিভিন্ন খাদ্যকে একসঙ্গে সংমিশ্রণ করলে তার সঙ্গে আমরা মানে দিনে যে খাদ্যই খাই সেই খাদ্যগুলোকে, বিভিন্ন খাদ্যকে যদি আমরা একসঙ্গে সংমিশ্রণ করি সেক্ষেত্রে তার পুষ্টিমূল্য বৃদ্ধি পেয়ে যায়। এই যে খাদ্যের সংমিশ্রণ ঘটে দৈনন্দিন খাদ্যের বৈচিত্র্য আনা হয়, এটাকেই বলা হয় খাদ্য সমন্বয় বা ফুড সিনার্জি। যেমন ধরো খিচুড়ি বানাই, যেমন ধরো চালের সঙ্গে ডাল মিশিয়ে, সবজি মিশিয়ে আমরা খিচুড়ি বানাই, তো এই খিচুড়ির পুষ্টিমূল্য কিন্তু শুধু ভাতের পুষ্টিমূল্যর থেকে অনেক। তো এরপরে রয়েছে দেখো খাদ্যের পুষ্টিমূল্য বাড়ানোর বিভিন্ন উপায়গুলি লেখো। খাদ্যের পুষ্টিমূল্য বাড়ানোর উপায় যেটা এক্ষুনি বললাম, খাদ্যের সংমিশ্রণ বা কম্বিনেশন করতে হবে, বিকল্প খাদ্য তৈরি করতে হবে, অনুপূরক খাদ্য, গাজানো বা ফার্মেন্টেশন একটা প্রক্রিয়া যেখানে পুষ্টিমূল্য বৃদ্ধি পায়, অঙ্কুরোদ্গম, যেমন ছোলা বা দানাশস্য জাতীয় খাদ্যকে আমরা যদি অঙ্কুরোদ্গম করে খেতে পারি তার পুষ্টিমূল্য বৃদ্ধি। শুকনো খোলায় ভেজে, কোনো স্নেহ পদার্থ ছাড়া যদি শুকনো খোলায় ভেজে বাদাম টাদাম খাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু তার পুষ্টিমূল্য বৃদ্ধি পায়। এছাড়া চুনের ব্যবহার খাদ্যে, ফুড ফর্টিফিকেশান, এইগুলো কিন্তু পুষ্টিমূল্য বাড়ানোর বিভিন্ন উপায়। এরপরে দেওয়া রয়েছে দেখো টমেটো ও পেঁয়াজে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম। দেখো টমেটোতে থাকে লাইকোপিন আর পেঁয়াজে থাকে কোয়েরসেটিন। নেক্সট রয়েছে দেখো গাঁজানো দুটো উপকারিতা। দেখো গাঁজানো দুটো উপকারিতা বলতে গাঁজানো কাকে বলা হয় আগে একটু বলে রাখি। যখন অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া যেমন ল্যাক্টোব্যাসিলাস, এছাড়া ছত্রাক, এদের দেহ থেকে যে উৎসেচকটা নিঃসৃত হয়, সেই উৎসেচকের প্রভাবে খাদ্যের মধ্যে যে শর্করা থাকে সেটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড এগুলো উৎপন্ন করা হয়। সেই যে পদ্ধতিকে বলা হয় মানে সেই পদ্ধতিকেই বলা হয় ফার্মেন্টেশন বা গাঁজানো। যেমন ধরো আমাদের ময়দা বা আটা এগুলোর মধ্যে কি থাকে, গ্লুকোজ থাকে। এই গ্লুকোজে যদি আমরা মানে ময়দা বা আটার মধ্যে যদি ইস্ট দিয়ে দিই, তাহলে ইস্ট দিলে কি হয়, এই ইস্ট থেকে এক ধরনের উৎসেচক নিঃসৃত হয় যেটা নাম জাইমেজ। তো এই জাইমেজ উৎসেচকের প্রভাবে কি হয়, এই গ্লুকোজটা ভেঙে গিয়ে মানে শর্করা, যেহেতু আটা বা ময়দা শর্করা জাতীয় বস্তু, তার মধ্যে গ্লুকোজই থাকে সরল অণু হিসাবে, তো সেই গ্লুকোজটা ভেঙে গিয়ে কি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড আর ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, C2H5OH। তো এটা কিন্তু ফার্মেন্টেশনের একটা প্রক্রিয়া। এটা কোথায় কাজে লাগানো হয়, বিভিন্ন বেকারি শিল্পে, যেমন পাউরুটি প্রস্তুতিতে। পাউরুটির মধ্যে যে আটার মধ্যে যে শর্করা থাকে, যখন আমরা তাতে ইস্ট দিয়ে দিই, ইস্টটা যখন অ্যাক্টিভেট করে দেওয়া হয়, ওই ইস্টটা ময়দাকে ভেঙে বা আটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে। এবং এর ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার ফলে কি হয়, ওই বাতাসের জন্য রুটিটা ফ্লাপি হয় বা নরম হয়, ঠিক আছে। আর যখন ওটাকে বাতাসটা বেরিয়ে যায় ওর মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইডটা, তখন কি হয়, রুটিটা মানে ফাঁকা ফাঁকা হয়ে যায়। রুটির গায়ে দেখবে ছিদ্র ছিদ্র থাকে পাউরুটির গায়ে, তো সেটা এই কারণেই হয়। তো এরপরে দেখো এখানে বলা হয়েছে ফুড ফর্টিফিকেশান কাকে বলা হয়। ফুড ফর্টিফিকেশান কাকে বলা হয়, খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করার জন্য যখন আমরা কোনো খাদ্যের মধ্যে ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগ করাই, সেই যে প্রক্রিয়াটাকে বলা হয় ফুড ফর্টিফিকেশান। নেক্সট দেখো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কিচেন গার্ডেন বলতে কি বোঝো। কিচেন গার্ডেন বলতে দেখো আমাদের বাড়ির আশেপাশে মানে বাড়ির আশেপাশে কিন্তু সব ঘরেই
কম বেশি মানে শহর অঞ্চল ছাড়া গ্রামাঞ্চলে আমরা যদি দেখতে চাই, বাড়ির আশেপাশে অনেকটা জায়গা থাকে, মানে যেটাকে আমরা খামার বলে থাকি বা বাহির বলে থাকি। তো সেই জায়গাতে যদি আমরা কিছুটা জমিকে ভালো করে প্রস্তুত করে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি লাগাই, তাহলে সেই শাকসবজি হবে। এছাড়া যাদের বাড়ির আশেপাশে জায়গা নেই, তারা ইচ্ছে করলে ছাদ বাগানে টবের সাহায্যেও এই ধরনের সবজি চাষ করতে পারে। তাতে কি হয়, বাড়িতে যে সবজির যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় এবং টাটকা সবজিটা আমরা রান্নাঘরে নিয়ে আসতে পারি। এই পদ্ধতিটাকেই বলা হয়, মানে এই যে মানে চাষের যে পদ্ধতি, এটাকে রান্নাঘর সংলগ্ন বাগান বলা হয়। রান্নাঘর সংলগ্ন বাগান মানে বাড়ির আশেপাশে বা ছাদ বাগানে যে শাকসবজি ফলানো হয় সেটাকে রান্নাঘর সংলগ্ন বাগান বলা হয় বা কিচেন গার্ডেন বলা হয়। এর দুটো সুবিধা এক্ষুনি বললাম, সুবিধাগুলো আমি এটা সুবিধা কি, রান্নাঘরের সংলগ্ন হওয়ায় আমরা বাড়ির মানে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়া রাঁধুনি মানসিক তৃপ্তি পায়। আর গাছের পুষ্টিকর ফল সবজি আমরা সহজেই পেতে পারি, যেগুলো ভিটামিন খনিজ লবণ ভরপুর থাকে, বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। তো এইগুলো সুবিধা। নেক্সট রয়েছে দেখো ব্যালেন্স ডায়েট। কি ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য। তো এখানে সুষম খাদ্য কাকে বলা হয় আর সুষম খাদ্যের বৈশিষ্ট্য তোমাদেরকে বলতে হবে। দেখো সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে বলা হয়, আমাদের খাদ্যের যে 6টা পুষ্টি উপাদান রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এই 6টা পুষ্টি উপাদান যে পরিমাণে থাকলে আমাদের রোগ মানে রোগ লক্ষণ দেখা দেবে না, সেই পরিমাণে মানে সেই অনুপাতে যে খাদ্যের মধ্যে এই উপাদানগুলো উপস্থিত থাকে, সেই খাদ্যকেই বলা হয় ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। তো এখানে বলা হচ্ছে সুষম খাদ্যের দুটি বৈশিষ্ট্য। সুষম খাদ্যের বৈশিষ্ট্য কী করতে হবে, সুষম খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অনুপাত থাকতে হবে 5:1:2 পরিমাণে। এছাড়া সুষম খাদ্য বলতে নানা রকম পুষ্টিকর খাদ্যের সমাহার, যেখানে একটা নির্দিষ্ট খাদ্য দেহের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদানগুলো সঠিক অনুপাতে সরবরাহ করতে পারে। এছাড়া সুষম খাদ্যের আর কি বৈশিষ্ট্য থাকতে হবে, এটা দেহের বৃদ্ধি, বিকাশ, স্বাস্থ্য রক্ষা, মস্তিষ্কের কার্যকারিতা, সমস্ত কার্যকারিতাতে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো আরডিএ কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরডিএ মানে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। আরডিএ মানে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। তো এটা কি, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বলতে বোঝায় জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে এবং একটা নির্দিষ্ট লিঙ্গের অন্তর্ভুক্ত সমস্ত সুস্থ ব্যক্তির পুষ্টির প্রয়োজনীয় মেটাতে সক্ষম গড় দৈনিক পুষ্টি উপাদান গ্রহণের মাত্রা, যেটাকে আরডিএ বা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বলা হয়। এর পরের কোশ্চেন দেওয়া রয়েছে, দেখো এর পার্ট কোশ্চেন, ডিআরআই এবং ইএআর এর পুরো নাম। ডিআরআই ডায়েটারি রেফারেন্স ইনটেক, আর যেটা ইএআর রয়েছে এস্টিমেটেড, এটা হবে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। নেক্সট রয়েছে টডলার কি, দেখো টডলার বলতে যেটা হচ্ছে গিয়ে একটা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, 1 থেকে 3 বছর পর্যন্ত যে বাচ্চাদের গ্রুপ, তাদেরকে টডলার বলা হয়। এরপরে দেখো মাতৃদুগ্ধের গুরুত্ব কি, দেখো মাতৃদুগ্ধের মধ্যে পুষ্টি সমৃদ্ধ থাকায় সেটা কিন্তু শিশুর মানসিক আর বৃদ্ধি বিকাশে সহায়তা করে। এছাড়া মাতৃদুগ্ধ মায়ের দেহ থেকে সরাসরি শিশুদেহে প্রবেশ করায় এটি উত্তাপ, মাতৃদেহের উত্তাপ শিশুর দেহে উত্তাপের সমান হয়। মাতৃদুগ্ধে বিভিন্ন ধরনের জীবাণুনাশক পদার্থ থাকে, যেগুলো রোগ প্রতিরোধে সাহায্য করে। মাতৃদুগ্ধ সহজপাচ্য হয় এবং সুস্বাস্থ্য গঠনে সহায়তা করে, শিশুর কোষ্ঠকাঠিন্য দূরীভূত করে, এইগুলো। এরপরে রয়েছে দেখো আইসিএমআর 2020 অনুযায়ী প্রাক বিদ্যালয়গামী যে শিশু, তাদের দৈনিক ক্যালোরি আর প্রোটিনের চাহিদা। আইসিএমআর 2020 অনুযায়ী প্রাক বিদ্যালয়গামী শিশুদের দৈনিক ক্যালোরির পরিমাণ হতে হবে 1110 কিলো ক্যালোরি, এটা হচ্ছে যেটা ক্যালোরির পরিমাণ। আর প্রোটিনের পরিমাণটা হতে হবে 12.5 গ্রাম, 12.5 গ্রাম প্রোটিন মানে পার ডে গ্রহণ করতে হবে। এরপরে রয়েছে দেখো যেটা অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর বুলিমিয়া নার্ভোসা, এই দুটো সম্পর্কে ধারণা দিতে বলেছে। তোমরা এখানে বলবে অ্যানোরেক্সিয়া নার্ভোসা কি, বুলিমিয়া নার্ভোসা কি, তাদের লক্ষণগুলো সম্পর্কে ছোট ছোট করে ডিসকাস করবে। নেক্সট রয়েছে দেখো প্রাপ্তবয়স্কদের সুষম খাদ্যের চাহিদা কিভাবে পূরণ করা সম্ভব। যেমন ধরো প্রাপ্তবয়স্কদের খাদ্য তালিকাতে দানাশস্য, ডাল জাতীয় খাদ্য রাখতে হবে, যা থেকে শক্তির চাহিদা 75% পূরণ হবে। প্রাণীজ খাদ্য রাখতে হবে, যার মধ্যে থেকে প্রোটিনের চাহিদাটা পূরণ হবে। দুগ্ধজাত খাদ্য প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 500 ml দুগ্ধ অবশ্যই গ্রহণ করা উচিত, যেটা সুষম খাদ্য তালিকায় 2 গ্লাস দুধ অবশ্যই রাখা উচিত।
কারণ দুধ থেকে প্রোবায়োটিক্স পাওয়া যায়। এছাড়া শাকসবজি, ফল, কারণ শাকসবজি, ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে। ফ্যাট, তেল অথবা চিনি কম গ্রহণ করা দরকার। আর অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য বেশি গ্রহণ করা উচিত, যেমন বিটা ক্যারোটিন সমৃদ্ধ বা ভিটামিন সি সমৃদ্ধ, পলিফেনল, ফেনল, ফ্ল্যাভোনয়েডস প্রভৃতি সমৃদ্ধ বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল গ্রহণ করা উচিত। এরপরে রয়েছে বয়স্কদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খাদ্য তালিকায় কী কী রাখা উচিত। বয়স্কদের ক্ষেত্রে বেশি পরিমাণে খাদ্যতন্তু জাতীয় বা ফাইবার জাতীয় খাদ্য তালিকায় রাখা উচিত, যার ফলে তাদের কোলেস্ট্রলের মাত্রা কম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হতে সাহায্য করে। এছাড়া মানে যে খাদ্যগুলো খেলে বৃদ্ধ বয়সে খাদ্যটা সহজে হজম হবে এবং মলত্যাগের সময় কোনো অসুবিধা হবে না, তো সে ধরনের খাদ্য তালিকায় রাখা উচিত। তো এইগুলো ছিল তোমাদের 4th ইউনিট থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশান। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।